গ্রাম থেকে শহর, পাড়া থেকে মহল্লা, দেশ থেকে বিশ্ব, সবকিছু চালিকা অর্থ। সেই অর্থনীতির 10 দিগন্ত নিয়ে চ্যানেল এসের নিয়মিত আয়োজন লিডারশিপ অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি। সাথে আছি নুবুয়ত রহমান। পরিবেশিত হচ্ছে হিট বাংলাদেশ, প্রিমিয়াম হোল্ডিংস লিমিটেড, ইনটেক প্রপার্টিস লিমিটেড এবং দৌলত প্রপার্টিস লিমিটেডের সৌজন্যে। দর্শক, দেশের সবগুলো খাত পিছিয়ে থাকলে দুটো খাত ঊর্ধ্বমুখী, সেটি হচ্ছে পোশাক রপ্তানি এবং রেমিটেন্স। এই দুটো খাত নিয়ে কথা বলতে চাই। এই বিষয় নিয়ে কথা বলবার জন্য অত্যন্ত চমৎকার একজন অতিথি আমাদের সাথে যুক্ত আছেন। পরিচয় করিয়ে দিতে চাই, এস জিল্লুর রহমান, চেয়ারম্যান অ্যান্ড সিইও, রহমান গ্রুপ, সাবেক পরিচালক, ঢাকা চেম্বার। আপনাকে স্বাগত জানাচ্ছি লিডারশিপের এই আয়োজনে। আপনাকে অনেক ধন্যবাদ। আমরা দেশের সার্বিক উন্নয়ন নিয়ে কথা বলতে চাই। দেশের বিভিন্ন খাত দেশের উন্নয়ন নিয়ে, সার্বিক উন্নয়নে কাজ করে যাচ্ছে। তাদের মধ্যে দুটো খাত আমরা যেটাই বললাম অত্যন্ত উচ্চ পর্যায়ে রয়েছে। আপনিও এই দুটো খাতের সাথে যুক্ত রয়েছেন দীর্ঘ সময় ধরে। আপনার কাছে কি মনে হয় এই দুটো খাত দেশের উন্নয়নে কিভাবে অবদান রাখছে বলে আপনি মনে করছেন? হ্যাঁ, আপনাকে আবারও ধন্যবাদ, সেই সাথে চ্যানেল এসকে আর যারা আজকে দেখতেছেন, আসসালামু আলাইকুম। হ্যাঁ, বাংলাদেশের উন্নয়নকে চলমান রাখার জন্য এই দুইটা খাত সবচেয়ে বড়। একটা হলো আমাদের গার্মেন্টস সেক্টর, আরেকটা হলো আমাদের জনশক্তি রপ্তানি সেক্টর। ফরচুনেটলি আমি এই দুইটা সেক্টরেই ইনভলভড। তা আমি সেই হিসেবে বলবো যে এই দুইটাই বাংলাদেশের জন্য মূল খাত, যেটা বাংলাদেশের অর্থনীতিকে চলমান রাখার জন্য, এবং এই দুইটার উপরে বাংলাদেশের যে ফরেন কারেন্সিগুলো আসে এর উপরে ভিত্তি করে কিন্তু আমাদের যে আগামী বাজেট বলেন, বর্তমান অবস্থা বলেন, এবং আমাদের যে এলসি করা বলেন বা আমাদের যে মূল্যস্ফীতি বলেন, সব ডিপেন্ড করবে কিন্তু আমাদের ফরেন কারেন্সির উপর। আর এই ফরেন কারেন্সিগুলো আসে মূলত দুইটা খাত থেকে। নারীদের উন্নয়নে বা নারীদের ক্ষমতায়নে গার্মেন্টস শিল্প কিভাবে ভূমিকা রাখছে? এটা খুবই চমৎকার প্রশ্ন। কারণ আপনি বিদেশ যখন যাবেন, দেখবেন, শুনবেন যে বাংলাদেশে মেয়েরাই মেইন। যে এটা সত্য যে আমাদের প্রায় 57% হলো আমাদের মহিলা, মেয়েরা 18 থেকে 35 বছরের মতো বয়স। আর এই মেয়েদের উপরেই ভিত্তি করে কিন্তু শুরুতে কিন্তু আরও বেশি ছিল পার্সেন্টেজটা। তো এই মেয়েরাই আমাদের মূলত গার্মেন্টস সেক্টরের মধ্যে সবচেয়ে বেশি অবিডিয়েন্টও বলতে পারেন কাজের দিক দিয়ে। আমাদের দে আর মোর অবিডিয়েন্ট দেন দ্য মেল ওয়ার্কার্স, এবং সেই হিসাবে তাদেরই অবদানটা বেশি। আর আমি বলবো যে তারাও তাদের জন্য আজকে যে গার্মেন্টস সেক্টরে যে না থাকতো, যাই না হতো তারা আজকে আমাদের বাসা বাড়িতে কতজন কাজ করতো, কতটুকু তারা ইনকাম করতে পারতো। যেহেতু আমাদের গার্মেন্টস সেক্টরটা, আমরা এটা দিয়ে আমাদের ফরেন কারেন্সি আর্ন করি, আর সেই আর্ন করার জন্য আমাদের মূল চালিশক্তি হিসেবে আমাদের ওয়ার্কার্স, আর সেই ওয়ার্কার্সের মধ্যে দিয়ে আমাদের এই ফিমেলগুলো। তো সেই হিসাবে অবশ্যই মহিলাদের তারাও তাদের দিক থেকে তারা স্বাবলম্বী হচ্ছে, তারা তাদের ফ্যামিলিকে চালাতে পারতেছে। তারা আমাদেরকেও বলবো যে আমাদেরকেও তারা চালাচ্ছে। আমরা আজকে আমাদের চেয়ারে আসি, কিন্তু কাদের মাধ্যমে আসি? তাদের মাধ্যমে আসি। তো যাই হোক, আমি বলবো আমাদের এই গার্মেন্টস সেক্টরের জন্য আমাদের যে মহিলারা বা যে মেয়েরা, এদের প্রচুর অবদান। তারা আগের থেকে আছে, এখনও আছে, এবং আগামীতেও আমি মনে করি এটা আরও বাড়বে। এবং এটার জন্য আমরা সবসময় খুবই সচেতন যে তাদের জীবনযাত্রা যেন তার ভালো থাকে, তাদের পারিবারিক অবস্থা তারা যেন ভালো থাকে। তো আমরা সেভাবে চেষ্টা করছি, এবং আমি মনে করি তারা খুব ভালো অবস্থানে আছে। তাদের অবদান দেশের জন্য, আমাদের জন্য। আমরা আবার চেষ্টা করি তাদেরকে ঠিকমতো তাদের জীবন জীবিকা যেন তারা সুন্দরভাবে আগের চেয়ে ভালোভাবে চালিয়ে নিতে পারে, সেটা আমরা চেষ্টা করতেছি, করে যাচ্ছি। 2020-এ আমরা করোনা পার করলাম। করোনার সময়, প্যান্ডেমিকের সময় গার্মেন্টস সেক্টর একটা এফেক্ট করেছিল, ঝুঁকির মধ্যে ছিল। এরপরে রাজনৈতিক পট পরিবর্তন, রাজনৈতিক অস্থিরতা, এখন একটা সময় এসেছে অন্তর্বর্তীকালীন সরকার এরকম দেশের হাল ধরেছেন। আপনার কাছে কি মনে হয় এখন গার্মেন্টস সেক্টরের কি অবস্থা, বর্তমানে কি অবস্থায় রয়েছে গার্মেন্টস সেক্টর? আসলে এই যে রাজনৈতিক যে পট পরিবর্তন হলো, শুরুর দিকে একটু অস্থিরতা ছিল, সেটা ওগুলো পলিটিক্যাল ইস্যু, এটা নিয়ে আমি কথা বলবো না। কিন্তু এখন কিন্তু আবার এটা আমাদের নর্মালাইজেশনে চলে আসছে। এবং মাঝে দিয়ে আমরা জানতেছিলাম আমাদের বিভিন্ন কলিগদের কাছ থেকে যে অনেক বায়ার চলে যাচ্ছে আমাদের পার্শ্ববর্তী দেশ বা অন্যান্য দেশ বা আমাদের কম্পিটিটরদের কাছে। কিন্তু সত্য কথা হলো, তারা যেতে চাচ্ছে বা তারা গেছে কেউ, বাট দে উড বি দ্য ব্যাক টু দ্য প্যাভিলিয়ন। কারণ আমরা যে মানের প্রোডাক্ট তাদেরকে দিই, যে দামের প্রোডাক্ট তাদেরকে দিই, আমি মনে করি ব্যক্তিগতভাবে যে তাদের অন্য দেশ তারা সেভাবে পাবে না। কারণ আমাদের যেটা বললাম, আমাদের ওয়ার্কফোর্স দে আর ভেরি মাচ ডাইনামিক।
আমাদের যারা এন্টারপ্রিনার তারা ভেরি মাচ ডাইনামিক। 10-12টা মেশিন দিয়ে ছোট্ট একটা গার্মেন্টস ফ্যাক্টরি, সেখান থেকেও সে কিন্তু পুরোপুরি মানে অলমোস্ট আপনার বাংলাকে ফরেন এক্সপোর্ট টাইপের সে তার প্রোডাক্ট করতেছে। আর এর সাথে আমরা বাংলাদেশে আমরা আছি, আপনারা জানেন যে ওয়ার্ল্ডের মধ্যে আমাদের গ্রিন ফ্যাক্টরিজের মধ্যে উই আর দ্য হাইস্ট নাম্বার ইন দ্য ওয়ার্ল্ড। সো ওই তারা যতটুকু হোক আমাদের একটু ইনস্টেবিলিটি ছিল, সত্য কথা। তো এই ইনস্টেবিলিটির ব্যাপারে আমাদের সরকার যদি একটু সচেতন থাকে, এই ইনস্টেবিলিটি যদি না ঘটে, স্টেবল যদি থাকে, দে উড বি কাম ব্যাক অ্যান্ড আমরা আমাদের যে ফর্মে ছিলাম ফর্মে থাকবো। এবং ডে বাই ডে ইট ইজ গ্র্যাজুয়ালি ইট ইজ ইনক্রিজিং। আমাদের অর্ডারগুলি বাড়তেছে এবং আশা করি এটা আরও বাড়বে। এবং আমাদের এম বাই 2030 ইট উইল বি $100 বিলিয়ন। নতুন নতুন বাজার কি সৃষ্টি হচ্ছে কিনা গার্মেন্টস সেক্টরে? নতুন নতুন বাজার সৃষ্টি হচ্ছে। আমরা সেই ইউরোপ, এশিয়া, মানে আমরা ইউরোপের দিকে, আমেরিকা, অস্ট্রেলিয়া, এদিক থেকে আমরা আমাদের দিক অন্যদিকে আমরা চলে যাচ্ছি। কিন্তু সেই সাথে আমি একটা আগেও বলছি, এখনও বলবো যে হোয়াই নট টু দ্য মিডল ইস্ট, হোয়াই নট টু দ্য ফার ইস্ট। মিডল ইস্ট আজকে এদের কিন্তু অনেক, এরা এখন ওয়েস্টার্ন ধ্যান ধারণার মধ্যে তারা চলে গেছে অনেকটা। মিডল ইস্টের যে মানুষগুলো যারা আছে বা যাদেরকে আমরা ক্লায়েন্ট বলবো বা আমাদের বায়ার বলবো, তাদের ধ্যান ধারণা যেহেতু তারা ইউরোপ আমেরিকা দিয়ে চলে ওয়েস্টার্ন মাইন্ডে চলে গেছে, তারাও আজকে এখন এই ধরনের কাপড়, এই ধরনের ফ্যাব্রিক্স, এই ধরনের স্টাইল তারা চায় এবং তারা নিজেরা তাদের ব্র্যান্ড তৈরি করতেছে অনেকে। তো সেই হিসাবে আমি মনে করবো যে আমরা ওইদিকে একটু খেয়াল করা উচিত। অর্থাৎ আমরা যেন আমাদের সেই ট্রেডিশনাল মার্কেটে না থেকে আমরা কিছু অ্যাডিশনাল মার্কেটে চলে যাওয়া উচিত এবং সেটা আমরা যাচ্ছি। আপনি দীর্ঘ সময় ধরে এই গার্মেন্টস সেক্টরে কাজ করছেন, কিন্তু যাদের মাধ্যমে এই পোশাক উৎপাদন হচ্ছে তাদের আসলে কতটুকু সুযোগ সুবিধাগুলো আপনি আসলে প্রোভাইড করছেন আপনারা? হ্যাঁ, যাদের মাধ্যমে বলতে আমি আপনাকে তখন বলছিলাম আমার শুরুর দিকে যে আমার ফিমেল নিয়ে বলছিলাম, নট দ্য আমি যে অ্যাভারেজ বলি আমাদের ওয়ার্কার্সরা, যাদের উপরে মানে যারা আমাদের চালিকা শক্তি। তো ওদের ব্যাপারে আসলে এটা ডিপেন্ড করতেছে যে আমরা কোনো সময় দেখি এদের মধ্যে কিছু একটু সব, আসলে আপনি সব যে সেক্টরে যাবেন কিছু বাজে লোকও থাকে, কিছু দুষ্ট লোক তো আছে, কিছু দুষ্ট লোক থাকে। তাই কিছু দুষ্ট লোকের জন্য অনেক সময় কিছু মালিকরা এত ডিসঅ্যাপয়েন্টেড হয়ে যায়। আই ক্যান সে অ্যাবাউট মাই সেলফ। আমার একটা দিনের স্যালারি লেট হচ্ছিল, আমি নিজে, আমার ম্যানেজার, জিএম টিম, তারা তাদেরকে বুঝালো যে একটু অপেক্ষা করো, আগামীকাল আমাদের স্যালারি চলে আসবে। এই তাদের মধ্যে একটা, এটা বলা উচিত না, তাদের ইউনাইটেড, অফকোর্স দে শুড বি ইউনাইটেড, আমরা এটা মানা করবো না, কিন্তু এমন ইউনাইটেড হলো যে তাদের মধ্যে কোনো একজন বললো না কাজ করবো না, ওই একদিন অপেক্ষা করবো না, বাস সবাই সাথে সাথে কাজ বন্ধ করে দিল। আর এটার কারণে আমার ফুল ফ্লোর বসা, আমার আবার শিপমেন্ট ডেট দেওয়া এবং ফাইনাল আমার মাল এতে যাবে, সব পুরো আমার ভেস্তে গেছে। লাস্টে আমি আমার এই মালটা, আমার ফুল এই শিপমেন্ট আমি পরে স্টক হয়ে গেছিলো। তো এই কারণে হয় কি অনেক সময় মালিকরা কিছু ডিসঅ্যাপয়েন্ট হয়ে যায়। এই কিছু কয়েকটা আমাদের এই গার্মেন্টস শিল্প বলেন, মানে আমার টেক্সটাইল শিল্প বলেন বা অন্যান্য বলেন, যে কয়েক মানে একটু মানে অপেশাদার আমাদের যে শ্রমিক, তাদের ব্যবহারের কারণে, তাদের চিন্তা চেতনার কারণে। আর নাহলে আমরা কিন্তু সবসময়, তাছাড়া এরা কিন্তু ম্যাক্সিমাম তারা ভালো মনের, তারা চায় কি, তারা দুইটা পয়সা চাচ্ছে, তারা মাস শেষে তার বেতনটা চাচ্ছে, তাদের জীবনটা তার ভালোভাবে চালাতে চাচ্ছে, তাদের দুইটা বাচ্চা, একটা বাচ্চা তাদেরকে নিয়ে তার সুন্দরভাবে চলতে চাচ্ছে। এটা আমরা ফিল করি, আমরাও চেষ্টা করি তাদেরকে সেটা দেওয়ার জন্য, অ্যাডিশনাল আরও কিছু দেওয়ার জন্য। কিন্তু যখন একটা ছোটোখাটো ব্যাপার নিয়ে তাদের মধ্যে একটু প্যাশন্স যখন আমরা না পাই, স্বাভাবিকভাবেই অনেক মালিক ডিসঅ্যাপয়েন্টেড হয়ে যায়। তারা তাদের ফ্যাসিলিটি বাড়ানো তো দূরে কথা, তাদের উপরে খারাপ মাইন্ডে চলে যায়। এই আর কি, তাদের জন্য তারপর চেষ্টা করি তাদের জন্য কিছু করার জন্য। অবশ্যই আমরা আমাদের একটু গার্মেন্টসের পরিবেশ নিয়ে আমরা কথা বলতেছি। আপনি যে গ্রিন ফ্যাক্টরির কথা বলছেন, আপনি নিশ্চয়ই বিশ্বের বিভিন্ন দেশে গিয়েছেন এবং পোশাক উৎপাদনকারী বিভিন্ন দেশেও আপনি ভিজিট করেছেন। আপনার কাছে কি মনে হয় তাদের ফ্যাক্টরি পরিবেশ, আমাদের ফ্যাক্টরি পরিবেশ এবং গ্রিন ফ্যাক্টরির কথা যে বলছি, এটা আসলে কেমন, পরিবেশটা কেমন? না, গ্রিন ফ্যাক্টরি দিস ইজ ডিফারেন্ট। এটা আপনাকে এখানে অনেকগুলো ক্রাইটেরিয়া মিট করতে হয়। আর সেই গ্রিন ফ্যাক্টরি মিট করতে যে বাংলাদেশে আমাদের যারা বলবো যে জায়ান্ট ফ্যাক্টরিজ, কারণ এটা গ্রিন আপনি করতে হলে আপনি এত সোজা না, এটা তো অনেক ইনভেস্ট করতে হয় এবং অনেকগুলো সার্টিফিকেট, অনেকগুলো অ্যাপ্রুভাল নিতে হয় এবং সেই সেগুলোর উপরে সেই গ্রিন ফ্যাক্টরিগুলো হচ্ছে বা হয়েছে। আর সেই হিসাবে আমি বলবো যে ওয়ার্ল্ডের অন্যান্য দেশে যে বলবেন যে আমাদের চেয়ে সুন্দর কেন, যদি আমাদের সুন্দরী হতো তাহলে আমরা লার্জেস্ট কোয়ান্টিটি আমাদের হতো না এবং সেই হিসাবে আমাদের অর্ডারও সেই হিসেবে আসতেছে বা আসে।
বিকজ যদি অন্যরা যদি আমাদের চেয়ে ভালো হতো, আমাদের সাথে তাদের শুধু ফ্যাক্টরিতে হবে না, ফ্যাক্টরি যেমন আপনার মানানসই কোয়ালিটি হতে হবে, আবার প্রোডাকশনও কোয়ালিটি হতে হবে। তো সেই দিক দিয়ে নিশ্চয়ই আমরা বেটার। অফকোর্স উই হ্যাভ টু থিঙ্ক আওয়ার সেলফ দ্যাট উই আর দ্য বেটার ইন দিস সেক্টর অ্যান্ড ইন দ্য গ্রিন ফ্যাক্টরি অলসো, অ্যান্ড ফর দিস আর দে চুজিং আস, অ্যান্ড ফর দে আর কামিং টু আওয়ার Bangladesh, and they giving more order to us, and for this we are now in the second largest in the world after that, behind the China we are the second in the world in the garments RMG. সো আমি মনে করি অন্যান্য দেশের তুলনায় আমরা ভালো পজিশনে আছি, এবং আমাদের বায়ারও আমাদের সেটাই কনসিডার করে, সেই হিসাবে তারা আমাদের দিকে আসতেছে, এবং আমরাও তাদের সাথে সেভাবে চেষ্টা করতেছি যে এটাকে কন্টিনিউশন রাখার জন্য। আরও কী বাড়ানো সেটা আমাদের গার্মেন্টস ফ্যাক্টরিতে চলতেছে, চেষ্টা করতেছে, মালিকটা বিভিন্নভাবে চেষ্টা করতেছে। আলহামদুলিল্লাহ, আমাদের রফতানি নিশ্চয়ই আরও বাড়বে সামনের দিকে ইনশাআল্লাহ। অ্যাজ আই টোল্ড জাস্ট নাও ইউ, by 2030 we have to reach $100 billion. Now it is about $55 million about this RMG. So we are very much hopeful, and আমাদের প্রেডিক্ট আমরা এমনি করি নাই, আমরা অপটিমিস্টিক যে আমরা মাস্ট ইনশাআল্লাহ এটাতে আমরা রিচ করতে পারবো ইনশাআল্লাহ। আমরা যেতে চাই ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতিতে। দর্শক, আপনারা দেখছেন লিডারশিপের আজকের আয়োজন, কথা বলছি আমরা রফতানি নিয়ে। যেতে চাই ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতিতে। দর্শক, বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। আমরা কথা বলছিলাম দুটি রফতানি নিয়ে, একটি পোশাক রফতানি এবং জনশক্তি রফতানি। আপনি দুটো খাতের সাথে যুক্ত আছেন দীর্ঘ সময় ধরে। আমরা তো প্রথম পার্টে কথা বললাম পোশাক রফতানি নিয়ে, এবার কথা বলতে চাই একটু জনশক্তি রফতানি নিয়ে। বর্তমানে জনশক্তি রফতানির অবস্থা কী অবস্থায় আছে? জনশক্তি রপ্তানি কারকরা অত ভালো নেই বর্তমানে। কেন ভালো নেই? আমাদের কিছু নতুন নতুন নিয়ম আমাদের জনশক্তি মন্ত্রণালয়, অর্থাৎ আমাদের এক্সপেক্টেড মিনিস্ট্রিতে যে ইমপ্লিমেন্ট করতেছে বা ওনারা নোটিশ দিচ্ছে, এবং সেই মোতাবেক কাজ করার জন্য এই জনশক্তিতে যারা জড়িত, জনশক্তি রপ্তানিতে যারা জড়িত, অর্থাৎ আমি বলবো এই গোল্ডেন এগ বাংলাদেশে আসতেছে যাদের মাধ্যমে, দে আর নট প্লিজড, দে আর ভেরি মাচ ডিসঅ্যাপয়েন্টেড। কারণ আপনি এখনও যদি খবর নেন, বিএমইডিতে প্রচুর পাসপোর্ট জমা, যার ক্লিয়ারেন্স হচ্ছে না। কেন হচ্ছে না? বিকজ নতুন একটা নিয়ম করলো যে আপনার আগে যেটা ছিল যে 25টার নিচে যদি ভিসা হতো আপনাকে বাংলাদেশ এমবেসি থেকে অ্যাটাস্টেশন করতে হতো। বিশেষ করে আমাদের মেইন মার্কেটটা সৌদি আরব নিয়ে আমি কথা বলতেছি, কারণ আমাদের যতগুলো মার্কেটে আমাদের জনশক্তি রপ্তানি হয় তার মধ্যে দিয়ে সৌদি আরব ইজ দ্য মেইন অ্যান্ড দিস দ্য মেজর। এবং এখনের জন্য এইটাই, কারণ আমাদের অন্যান্য কান্ট্রি, মালয়েশিয়া এখন বন্ধ, ওমান এখন বন্ধ, কাতার অলমোস্ট খুব কম, এমিরাত অলমোস্ট বন্ধ। তো অন্যান্য দেশ সেই দিক দিয়ে বিবেচনা করলে একমাত্র অনলি এখন আমাদের মেইন কান্ট্রি হলো সৌদি আরব। তো এই যে নিয়মটা ছিল ওভাবে চলতেছিল ভালো, এখন হঠাৎ করে যে নতুন নিয়ম করলো যে যেটা আপনার 25-এর নিচে না, এবং 2-3টে হলেও আপনাকে অ্যাটেনশন করতে হবে। আর একটা সৌদি আরব বিরাট দেশ, আপনি জানেন। সাপোজ বাংলাদেশ দিয়ে আপনাকে বুঝাই, অথবা সৌদি আরব বললে আমাদের দর্শকরা অনেকে বুঝবে না। আপনি চিটাগাং থাকেন একজন মালিক, আর এমবিসি হলো ঢাকাতে, তার 2টা ভিসার জন্য চিটাগাং থেকে সে ঢাকায় এসে অ্যাটেনশন করাতে আসবে না। এখন সে আসতো, যদি ঢাকাতে গাজীপুর হতো তাহলে সে হয়তো আসতে পারতো। তাহলে এতে কি হচ্ছে, এই যে ছোট ভিসাগুলো, এই ভিসাগুলো এই মালিক তার এই সমস্যা ফিল করার কারণে যে একটা এমবেসিতে যাবো, অ্যাটাস্টেশন করাবো, এই দুইটা লোকের জন্য, সে তার এই ফিলিংসটার কারণে সে কী করে এটাকে অন্য দেশে দিয়ে দিচ্ছে। তো এখন ঘটনা হলো শুধু এইটা না, এইটা কারণ আমাদের কি হচ্ছে, আমাদের যারা আমরা ডিমান্ডগুলো যারা আনছিলাম, এক একটা ডিমান্ড আনতে আমাদেরকে অনেক কাঠখড় পোড়াইতে হয়। সেই ডিমান্ডটা আসার পর যদি এইখানে এই জামে পড়ে যায়, সেটা যদি তারা যদি সেই ওয়ার্কারগুলো সেই টাইম মতো না পাঠাতে পারে, যার কাছ থেকে ডিমান্ডটা আনলো সেই এমপ্লয়ার কিন্তু তাকে প্রেশার দেয়। কারণ যে কোনো ডিমান্ড নিতে গেলে এমপ্লয়ার তাকে প্রশ্ন করে, তুমি কয়দিনে দিবা আমার এই লোকগুলো, আইদার সেটা স্কিল হোক আনস্কিল হোক, তার কাছ থেকে সে জানে। তো সো এই যে এই ডিমান্ডটা আসলো, আসার পরে এখানে কথা ভিসা হলো, কিন্তু ভিসা হওয়ার পর আমরা যখন ম্যাপের কেনার জন্য আমরা যখন বিএমইডি দিচ্ছি, বিএমইডি আজকে নতুন নিয়মের কারণে লাখের উপরে পাসপোর্ট এখন এগুলি ব্লক হয়ে আছে। আরেকটা বিষয় একটু জানতে চাই আপনার কাছে, যে আমাদের সবচেয়ে বেশি জনশক্তি রফতানি হতো মধ্যপ্রাচ্যে, বেশ কিছু দেশে স্থবির হয়ে আছে, জনশক্তি রফতানি বন্ধ হয়ে আছে। এই বন্ধ হওয়ার ব্যাপারে কোনো সরকার বা বেসরকারি অ্যাসোসিয়েশনগুলো কোনো পদক্ষেপ গ্রহণ করছে কিনা? আমার জানা মধ্যে বেশ কয়েকদিন আগেও আমাদের মাননীয় আমাদের যে এক্সপেক্টেড মিনিস্ট্রি যার আন্ডারে মিস্টার নজরুল সাহেব, উনি কয়েকদিন আগে উনি ভিজিট করে আসলো। নিশ্চয়ই ওনার ভিজিট তো আমরা না, নিশ্চয়ই ভিজিটটা হলো এটাকে ডেভেলপ করার জন্য,
তো এখন আমরা এবং আমাদের প্রধান উপদেষ্টাও এই যে আমাদের অন্যান্য দেশ যারা আসতেছে, সাপোজ মালয়েশিয়া ডেলিগেশন বা অন্যান্য দেশ যারা ডেলিগেশন বা এমিরাতে গেলো, যেখানে উনি যাচ্ছে সেখানে কিন্তু উনি এটা বলতেছে কেন যে এই বন্ধ জিনিসটা যেন খুলে, অথবা যা আছে সেটা যেন আরেকটু ইনক্রিজ হয়, আরেকটু যেন আমাদের কোটা বাড়ে, আরেকটু যেন আমাদের ডিমান্ডটা যেন বেশি আসে। কিন্তু বেসরকারিভাবে সত্য কথা হলে কি, বেসরকারিভাবে আমাদের বাইরা তো এখন সেই সব কমিটি নাই। আর বাইরের ব্যাপারে আমি কিছু বলবো না, বাইরাতে আমি মনে করি বাইরে ফুলি ইনএক্টিভ, যখন ছিল তখনও তেমন কিছু করে নাই বা এখনও। আর যতগুলো এটার এই এজেন্সিগুলো অর্থাৎ যারা জনশক্তি রপ্তানিকারক, তারা কিন্তু নিজেরাই আজকে আপনি ইউরোপের দিক দিয়ে বলেন, কারণ বর্তমানে ইউরোপের দিকে খুব ভালো ডিমান্ড আছে, ইউরোপ বলেন, ফার ইস্ট বলেন, মিডল ইস্ট বলেন, বিভিন্ন জায়গায় এরা নিজেদের উদ্যোগে এরা বিভিন্ন জায়গায় যাচ্ছে, চেষ্টা করতেছে। কিন্তু আমি বলবো এই চেষ্টা তাদের জন্য বৃথা হবে যদি না সরকার সাপোর্ট দেয়। সরকার যদি সাপোর্ট না দেয় এটা হবে না। আর সরকার সাপোর্টটা কোথায়, তেমন কোনো দিক দিয়ে না, শুধু সিস্টেমের দিকে, শুধু পলিসির দিক দিয়ে, যেন তারা এমন কিছু ইমপ্লিমেন্ট না করে যেটা দিয়ে এই মালিকগুলো এত কষ্ট করে এত দূরে যেয়ে এত খরচ করে এত সময় দিয়ে তারা ডিমান্ড কালেক্ট করার পর সেই ডিমান্ড যদি তারা যদি ফুলফিল না করতে পারলো, তাহলে কিন্তু এই মানে দেশও হারাবে, দেশও বৈদেশিক মুদ্রা হারাবে। তো এই জন্য সরকার তা আমাদের যে বিভিন্ন দিকে সরকার ভালো করে জানে আমরা কোন কোন দিকে ব্যারিয়ার ফেস করতেছি। যেমন এই যে বললাম অ্যাট্রাকশন একটা ব্যারিয়ার, আপনি ইউরোপের একটা দেশে ডিমান্ড আনতে যান, আপনি মনে করেন সেই দেশে দেখা গেলো আমাদের বাংলাদেশের এমবেসি নেই, তাহলে কী করতে হবে, 520 দেশ থেকে আমাদের অ্যাট্রাকশন নিতে হবে। এখন আমাগুলো এই অ্যাট্রাকশন প্রথাটা এটাকে উঠাই দিলে আমার মতে ভালো। আর যে অ্যাট্রাকশনে রাখতে তাহলে আপনার রিস্ক নেন, আপনি সরকার আপনার বাংলাদেশ এমবেসি থেকে আমরা সাপোজ আমি 200 লোকের একটা ডিমান্ড পেলাম একটা কোম্পানি থেকে, এখন আমাকে কী করতে হবে, বাংলাদেশ এমবেসি অ্যাট্রাকশন করতে হবে। অ্যাট্রাকশন কি, দ্যাট মিন অথেন্টিকেশন যে দিস ইজ ট্রু। তো ঠিক আছে, দিস ইজ ট্রু আপনি বলতেছেন, ইউ আর দ্য এমবেসি, আপনি বলতেছেন যে এটা এই কোম্পানি ঠিক, এই বেতন ঠিক, সব কিছুই আপনি অ্যাট্রাকশন দিয়ে দিলেন। তারপরে এই ওয়ার্কারগুলো যখন যাওয়ার পর যখন তার বিপদে পড়ে, যখন ঠিকমতো পায় না, তাহলে আপনি রেসপন্সিবল হন। ইউ মাস্ট শুড বি দ্য রেসপন্সিবল বিকজ ইউ আর গিভিং দ্য অথেন্টিকেশন, আদারওয়াইজ লিভ ইট টু আস। আমি একটু যুক্ত করতে চাই বা একটু জানতে চাই যে একটা এই জায়গাটা জনশক্তি রফতানির মধ্যে একটা কিন্তু সিন্ডিকেট রয়ে গেছে। সিন্ডিকেটের কথা বলছি আমরা, বিগত দিনেও ছিল, এখনও আছে কিনা আমি জানি না। সিন্ডিকেটটা আসলে ভাঙার উপায় কী এবং কীভাবে সিন্ডিকেটটা হয়ে থাকে? খুব এমন একটা সুন্দর প্রশ্ন করছেন। যারা এই সেক্টরে যেই ব্যবসায়ীরা আছে তারা এটা নিয়ে সবচেয়ে বড় চিন্তিত এবং এটাকে তারা ঘৃণা করে। মাই সেলফ, আমি যখন ঢাকা চেম্বার প্রথমে ডিরেক্টর হলাম, আমাদের ফর্মার মানে আগের সরকারের সময়, আমি নাম বললাম, যে কোনো মিনিস্টারের সাথে যখন আমাদের মিটিং হচ্ছিল, আমি এই জিনিসটা তুলছিলাম। কারণ ঢাকা চেম্বার আমরা বিভিন্ন সেক্টরতে বিভিন্ন বিজনেসম্যানরা আসি এবং আমরা ওখানে কেন, উই আর দ্য লিডার অফ ডিফারেন্ট সেক্টরস। তা আমি সেই হিসাবে, যেহেতু আমি ইন্ডাস্ট্রি লাইনেও আছি, সেই হিসাবে আমি ম্যান পাওয়ার সেক্টরটা আছি। আমি তখন ওখানে বলতেছিলাম, আমাদের যে কোনো একজন তখনকার মিনিস্টার সাহেব বলতেছিল যে বাংলাদেশ ইজ নাও হোল্ডিং দ্য অ্যাবাউট 25% ম্যানেজার পোস্ট ইন দ্য মালয়েশিয়া। আমি ওনার বক্তব্যের পরপরই সাথে আমি মাইক নিলাম, বললাম যে ডিয়ার মিনিস্টার, ইট ক্যান বি ডাবল ইফ ইউ ব্রেক দ্য সিন্ডিকেট। উনি আমার উপর নাখোশ হলো, ডাইরেক্ট উনি আমার প্রশ্ন, হোয়াট ইউ মিন বাই সিন্ডিকেট? আমি রিপ্লাই করলাম, কারণ আমি আমার কথা আমি যেটা সত্য সেটা বলবোই। দ্য সিন্ডিকেট মিনস দিস দ্য মনোপলি বিজনেস, দেন দ্য জেনুইন বিজনেসম্যান দে আর বিকাম ডিপ্রাইভড, দে ডিপ্রাইভড বিকজ অফ দ্য সিন্ডিকেট। যারা জেনুইন ব্যবসায়ী তারা ব্যবসা করতে পারছে সিন্ডিকেটের কারণে। সো এই সিন্ডিকেটটা ব্রেক করে দেন। এখন কথা হলো এই সিন্ডিকেটটা খুবই খারাপ, যা গেছে গেছে, আগামীতে যেন সিন্ডিকেট না হয় কোনো দেশের জন্য, নট অনলি মালয়েশিয়া। আমি নিজে 2006 সালে প্রচুর লোক পাঠাইছিলাম আলহামদুলিল্লাহ মালয়েশিয়া, বাট আই এম দ্য পারসন, এই পরবর্তী যখন মালয়েশিয়া শুরু হলো আমি একটা লোক পাঠাইনি। কেন? এই সিন্ডিকেটের কারণে। তা আমি সিন্ডিকেটে যাবো না, আমি সিন্ডিকেটের মধ্যে করবো না। আই মাইসেলফ দ্য পার্সোনালিটি, আমার একটা সিন্ডিকেট যারা তারা একটা লাইসেন্স হোল্ডার, আমি একটা লাইসেন্স হোল্ডার, আমি 28 years আই এম ইন দিস বিজনেস। সো আমি তো ওদের মাধ্যমে কাজ করবো না। তো এইটা আমি শুধু মালয়েশিয়ার কথা বলবো না, আমি যে কোনো দেশের কথা বলবো, প্লিজ ব্রেক দ্য সিন্ডিকেট অ্যান্ড ইট শুড নট বি এগেইন, ইট নেভার শুড বি, সিন্ডিকেট শুড নট বি। আমাদের এই জনশক্তি রফতানির মাধ্যমে কিন্তু আমাদের দারিদ্র্য বিমোচন হচ্ছে, দেশের গ্রামীণ অর্থনীতি অনেক মজবুত হচ্ছে। আপনার কাছে কি মনে হয়, আপনি দীর্ঘ সময় ধরে কাজ করছেন, আপনি নেতৃত্ব দিচ্ছেন, আপনার লিডারশিপের মাধ্যমে দুটি সেক্টর এগিয়ে যাচ্ছে, আর কি ধরনের পদক্ষেপগুলো গ্রহণ করলে এই জনশক্তি রফতানি আরও বৃদ্ধি পাবে বলে আপনার কাছে মনে হয়? আলহামদুলিল্লাহ, আমি অনেক ইন্টারন্যাশনাল কনফারেন্সে আমি জয়েন করি এবং অনেক মিটিং সেমিনার আমি জয়েন করি এবং যখন যেখানে সম্ভব হয় আমি সেখানে বলি। আমি লাস্ট এই যে বাহরাইনের কনফারেন্সে আই এম দ্য বাংলাদেশের জুরি বোর্ড ছিলাম, অনলি দ্য জুরি বোর্ড মেম্বার ফ্রম বাংলাদেশ, আই ওয়াজ দেয়ার। সো ওইখানেও আমি আমার এই সেক্টরগুলো, আমাদের বাংলাদেশের যে একটা হলো আমাদের আরএমজি, একটা আমাদের মানে ফরেন কান্ট্রি যে দুইটা মেইন সেক্টর, একটা আরএমজি, একটা আমাদের যে হিউম্যান রিসোর্স স্ট্যান্ডিং, তো এই দুটো নিয়ে আমি সেখানেও বলার চেষ্টা করছি। বাহরাইনে আমাদের মার্কেট বন্ধ, বাহরাইনের চেম্বার অফ কমার্সের যিনি চেয়ারম্যান, তার সাথে মিটিংয়ের সময় আমি সেখানে তুলছি এবং যে বাহরাইন মার্কেট আমাদের বন্ধ, তাকে রিকোয়েস্ট করলাম
যে প্লিজ আপনি ইউ আর দ্য অ্যাডভোকেট। কারণ একটা চেম্বার মাইন্স কি, সেই চেম্বার তার ব্যবসায়ী যে অন্যান্য যারা আছে ব্যবসায়ী সমাজের প্রতিনিধিত্ব করে, সেই চেম্বার সে অ্যাডভোকেসি করে অন বিহাফ অফ দ্য বিজনেস পিপল। সে তার বিজনেসম্যানদের যে ভয়েসটা, তাদের যে ডিমান্ডটা সরকারের কাছে তুলে ধরে। আমি ওনাকে বললাম প্লিজ আপনি যে আপনি এটা আপনার সরকারের কাছে তুলে ধরেন, বা আপনি ট্রাই করেন আপনার মিনিস্ট্রির মাধ্যমে যে বাংলাদেশটাকে যেন আমরা ওপেন করে। অন্য সব দেশ ওপেন, আমাদের নেবার কান্ট্রিগুলো, আমরা বাংলাদেশ কেন বন্ধ? তো উনি আমাকে কয়েকটা তথ্য দিছে, যেটা এখন আমি বলতে চাচ্ছি না। আমাদের বাংলাদেশে কিছু মানে মিসক্রিয়েন্স, কিছু খারাপ ব্যাপার ছিল। তাই আমরা ঠিক আছে, সেটা সব দেশে খারাপ থাকে, কিন্তু এটাকে প্লিজ ওপেন করেন। ওই যে একটা জিনিস একটাকে বলছিলাম যে এমন কিছু নিয়ম নীতি দিয়েন না যেটাতে যারা এই ম্যান পাওয়ার সেক্টরটাকে লালন পালন করে, যাদের মাধ্যমে আজকে বাংলাদেশে ফরেন কারেন্সি আসতেছে, হ্যাঁ ওয়ার্কারের মাধ্যমে আসতেছে, কিন্তু ওয়ার্কারদের পাঠাচ্ছে কারা? উই আর সেন্ডিং দিস ওয়ার্কার্স টু দ্য ডিফারেন্ট কান্ট্রিজ। তাদের যদি আপনি খেয়াল না করেন, তাদের ডিমান্ডে যদি আপনি ফুলফিল না করেন, তাদের ডিমান্ডে আপনি ফিল না করেন, তাহলে কিন্তু সেক্টরটা ভালো থাকবে না, ডিসঅ্যাপয়েন্টেড হয়ে যাবে। আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আপনার কাছে কি মনে হয় যে বাংলাদেশ নিয়ে আপনার ভাবনা কি, এবং আগামী দিনে বাংলাদেশকে আসলে কোন জায়গাতে আপনি দেখতে চান? অফকোর্স অ্যাট লিস্ট ইন দ্য সাবকন্টিনেন্ট উই শুড বি দ্য ফার্স্ট। বাংলাদেশ এই সাবকন্টিনেন্টের মধ্যে ইনশাল্লাহ আমরা যতটুকু নেইবার আমরা বাংলাদেশ ফার্স্ট হতে চাই। আমার গতকালও আমার একজন একজন ডেলিগেট বলতেছিল আগামী 5 বছরের মধ্যে বাংলাদেশ আমাকে সেইভাবে দেখাচ্ছে এখানে উঠে যাবে। আমি থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা এখানে উঠবো ইনশাআল্লাহ, যদি আমরা তো যারা প্রাইভেট সেক্টর যারা আছি, সত্য কথা আমাদের প্রাইভেট সেক্টর দে আর ভেরি মাচ ডাইনামিক, এবং তাদের এই যেটা বলছিলাম, তারা রিস্ক নিয়ে, তাদের নিয়ে তারা মানে সময় শ্রম দিয়ে তারা এইগুলিকে, গার্মেন্টস সেক্টর বলেন একই পজিশন, ম্যান পাওয়ারের একই পজিশন নিয়ে এগুলি, সেটাও ডিমান্ড কালেক্ট হচ্ছে সেই আমাদের মানে অর্ডার, একই অর্ডার ওই যে গার্মেন্টসের জন্য, এইটা আবার সেই হিউম্যান রিসোর্স পাঠানোর জন্য আমাকে অর্ডার কালেক্ট করতে হচ্ছে। তো এগুলিতে যদি সরকার ইনশাল্লাহ ভালোভাবে সাপোর্ট দেয়, ওই আমি যে কথা বললাম, তাহলে আমি ওকে বাংলাদেশ ইনশাল্লাহ, ওই আমার যে ফরেনার যে বলতেছিল গতকাল যে এটা এখানে উঠবে, ইয়েস উইল বি দ্য টপ ইনশাল্লাহ। বাংলাদেশ এখানে যাবে যদি আমরা ঠিক মতো সহযোগিতা পাই এবং বাস্তবতার যে সরকার। এখানে তো বেসরকারি প্রতিষ্ঠানের অনেক বড় ভূমিকা রয়েছে। বেসরকারি ভূমিকা বলতে মেইন তো আসলে বিভিন্ন অ্যাসোসিয়েশন থাকে, আপনি জানেন, যেমন আমাদের গার্মেন্টসের জন্য BGMEA, আমাদের নিটগাম যে BKMEA, আমাদের টেক্সটাইলের জন্য BTMA, আমাদের এটার জন্য ম্যান পাওয়ার জন্য বাইরা। বাট বাইরা সত্যি কথা হলো আগেও বাইরা আমি বলবো দে ওয়াজ নট সো অ্যাক্টিভ। তাদের মধ্যে তারা সিন্ডিকেটে ঢুকে গেছিলো। সো আপনি কার জন্য বলবেন? আপনি বাইরা চালাচ্ছেন, আপনি ইসি মেম্বারও যদি আপনি সিন্ডিকেট ঢুকে যান, তো অন্য যে মেম্বারগুলো তাদের ডিপ্রাইভড, তো আপনি কার জন্য করবেন? অতএব এরা যদি করাপ্টেড না হয়, এই ধরনের যদি কিছু না হয়, সরকার যদি করতে না দেয়, আমি মনে করি তাদের স্বজনপ্রীতি, তাদের চেইন, তাদের নেটওয়ার্কের মাধ্যমে ওই সিন্ডিকেট করবে, আর ওই যে ওগুলি করবে, মানে এই ধরনের বাজে কিছু করবে, তাহলে দেশ উন্নতি হবে না। দেশের ওই আপনি আস্তে আস্তে দেখবেন যে আপনি বাজার নিম্নমুখী চলে গেছে। হয়তো ক্ষণিকের জন্য দেখবে অনেক কিছু, বা অনেকে বুঝায়, ভুল তথ্য দেয় আমাদের প্রশাসনকে, আমাদের উপদেষ্টা মহোদয়দেরকে বা মন্ত্রী মহোদয়দেরকে। প্রত্যাশা রাখি আগামী বাংলাদেশ নিশ্চয়ই সবার একটা বাংলাদেশ হবে, সুখী সমৃদ্ধশালী একটি বাংলাদেশ তৈরি হবে। আপনাকে এই আয়োজন আসার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ, চ্যানেল এসকে অনেক ধন্যবাদ আমাকে এখানে আনার জন্য। সেই সাথে আমি ধন্যবাদ জানাচ্ছি বিশেষ করে যারা প্রবাসী আছেন, সেটা আমাদের এই গার্মেন্টস সেক্টরের জন্য হোক, আপনারা আমাদের বাংলাদেশকে তুলে ধরবেন। আর আমাদের যারা বিশেষ করে প্রবাসী যারা রেমিটেন্স যোদ্ধা যাদেরকে আমরা বলি, যারা আমাদের দেশে আপনারা এত কষ্ট করে আপনাদের সেই মাথার ঘাম পায়ে ফেলে আপনারা টাকা পাঠাচ্ছেন, বাংলাদেশের অর্থনীতি শক্তিশালী করতেছেন, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এবং আপনারা ভালো থাকবেন। আপনাদের জন্য যেন আমরা এবং সরকার যেন কিছু করতে পারে, আমি সবসময় সরকারের কাছে আশা করব। ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনাদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের পর্ব শেষ করছি। আমরা প্রত্যাশা রাখি বাংলাদেশ নিশ্চয়ই সুখী সমৃদ্ধশালী একটি সোনার বাংলায় রূপান্তর হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।